জুড়ে I seek my justice. আমি যেখানে বেঁচে আছি অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে আনফরচুনেটলি ইন দিস জেনারেশন। ইংরেজি মাধ্যমে পড়ুয়া এক তরুণী বাবা মায়ের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইনে মামলা করে শোরগোল ফেলে দিয়েছেন। Today, I seek my justice. That's right. I filed a lawsuit about those people who tortured me when I was just a child. আমাকে চাইল্ড অ্যাবিউজ করেছে, সেটার জন্য আমি আজকে তাদের নামে কমপ্লেন করেছি, লসুট ফাইল করেছি। ইট কস্টেড মাই লাইফ টু টু বি অ্যালাইভ। মানে আমি যেখানে বেঁচে আছি অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে আনফরচুনেটলি ইন দিস generation. যতটুকু বলছি, it was physical harassment, mental harassment, psychological harassment. It is standing here and the child is not listening to me. আমার বাচ্চাটা আমার কথা শুনছে না, so I started beating her. It was like that. এরকম ছিল। তরুণীর আইনজীবীর বক্তব্য অনুযায়ী ওই তরুণীর বাবা মা দুজনই উচ্চশিক্ষিত, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি অবসরে আছেন। আর তরুণীর মা বাংলাদেশের একটি নামী কোম্পানির সহকারী মহাব্যবস্থাপক হিসেবে চাকরি করছেন। একজনকে যখন অনেক অ্যাবিউজ করা হয়, মানে একজন যখন অনেক প্রবলেমে থাকে, সে লাইক অসুস্থ হয়ে যায় এবং তার মতো লাইক তার জ্ঞান বা সেন্স কমে যায় যে কোনো ভালো কিছু তার জন্য আসে কিনা। তো আই ওয়াজ সো সিক। আমি আনফর্চুনেটলি অনেক সিক ছিলাম যে আমি আর অন্যদিকে যেতে পারিনি। I was like starving days and nights. I couldn't sleep. Even yesterday night I did not have my dinner. 9 বছর বয়স থেকে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন এবং তিনি বর্তমানে 19 বছর বয়সী, প্রায় 10 বছর ধরে তিনি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন। বাবা মা দুজনেই পেশাজীবী হওয়ায় তরুণী যখন ছোট ছিল তখন তার সময় কেটেছে বাসার গৃহকর্মীর সঙ্গে। দিনের বড় একটা সময় তিনি বাবা মাকে কাছে পেতেন না। একজন শিশু 4 বছর বয়স থেকেই তার স্মৃতিগুলো মনে রাখতে পারেন। তার মা বাবার সাথে এই কনফ্লিক্টের মূল কারণ আমি যতটুকু বুঝতে পেরেছি, প্রপার সময় না দেওয়া। আটকে কাজ করে। হ্যাঁ, তার যখন 3-4 বছর বয়স তখন থেকে তার মা চাকরিতে যেতেন, হ্যাঁ, তার বাবাও চাকরিতে যেতেন। অনেক সময় দেখা গিয়েছে সকাল থেকে রাত অবধি তার মা বাবার সান্নিধ্য পেতেন না। তিনি বাড়িতে হাউসমেডের কাছে বড় হয়েছেন। এই হাউসমেটরা তাকে প্রপার ভাবে তার টেক কেয়ার করতেন না। অনেক সময় তার খাবার দাবার এগুলো তারা খেয়ে নিতেন এবং তিনি যখন স্কুলে যেতেন, তিনি স্কুলে গেলে অনেক সময় বুলিং এর শিকার হতেন। সেই সময়ও তিনি পরিবারের কোনো সদস্যকে পাশে পাননি। এখানে মূল বিষয়টি হচ্ছে যে প্রপার সময় না পাওয়ার। এই প্রপার সময় না পাওয়ার কারণেই তার দীর্ঘদিন একটা ক্ষোভ তৈরি হয়। এই ক্ষোভ থেকেই তিনি আদালতে আসেন। তরুণীর আইনজীবী এসব কথা বললেও তরুণীর বাবা মা বলছেন ভিন্ন কথা। তরুণীর বাবা মা আদালতে লিখিতভাবে বলেছেন, করোনাকালে তরুণী আবদার করেন একটি স্মার্টফোন কিনে দেওয়ার জন্য। 2020 সালে তাকে স্মার্টফোন কিনে দেওয়ার পর তরুণীর আচরণে পরিবর্তন আসে। তরুণী তখন কোরিয়ান মিউজিক ব্র্যান্ড BTS ও ব্ল্যাক পয়েন্টের প্রতি আসক্ত হয়ে পড়েন। কোরিয়ান সংস্কৃতি লালন করতে থাকেন তিনি। এ নিয়ে তার বাবা মায়ের সঙ্গে বিরোধ হয়। একমাত্র কন্যা সন্তান যে ঘরে থাকে এবং দ্বিতীয় অন্য কোনো সন্তান থাকে না, সঙ্গত কারণেই সেই মেয়ের প্রতি বিরূপ আচরণ করা আমাদের সাধারণ যৌক্তিকতার মধ্যে আসে না। যেভাবে বিজ্ঞ আদালতে এসে হাজির হয়েছেন, তিনি যেভাবে কথাবার্তা বলেছেন, সবগুলোই সম্ভব হয়েছে তার বাবা মায়ের কারণে। ভালো ইনস্টিটিউশনে তারা পড়াশোনা করিয়েছেন, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছেন। এছাড়াও যখন যে ধরনের দাবি করেছেন, ভালো জায়গা, ভালো অ্যাপার্টমেন্টে রাখা, ভালো খাবার হতে শুরু করে চিকিৎসা, শারীরিক কিংবা মানসিক সকল ধরনের চিকিৎসার ব্যবস্থা তারা করেছেন। তার মধ্যে কিছু মানসিক অবসাদ যখন আসে, বিভিন্ন সময় তার বাবা মা তাকে চিকিৎসা করেছে। তার এখন বর্তমানে ডিজায়ার হচ্ছে তিনি আমেরিকার কোনো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে। ফাইন্যান্সটা তার বাবা মাকে দিতে হবে, কিন্তু প্রতিটা পরিবারেরই একটা লিমিটেশন থাকে। এই ফুল ফাইন্যান্স দিয়ে তাদেরকে পড়ানোর মতো সামর্থ্য তার বাবা মায়ের এখন নেই। তো এই বিষয়টা যখন তিনি অপোজ করেন, এই বিষয়টা তিনি অ্যাকসেপ্ট করতে পারেন না মেয়ে হিসেবে। ওই জায়গা থেকে অফেন্ড ফিল করেন, অ্যাগ্রিভ বোধ করেন, কিন্তু আদালতে এই মামলাটি রুজু করেন বাবা মায়ের বিরুদ্ধে। কিন্তু তিনি শারীরিক বা মানসিক যে নির্যাতনের যে অভিযোগগুলো বিজ্ঞ আদালতে তিনি দিয়েছেন, তা কী কারণে এই ধরনের নির্যাতন তার সাথে করা হয় তার একটা সুনির্দিষ্ট একটা কোনো বক্তব্য তিনি তার লিখিত আর্জির মধ্যে তিনি বর্ণনা করেন নাই। তরুণীর বাবা মা ও তরুণী ঢাকার
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আপোস হওয়ার কথা বলেছেন। আদালত গত বৃহস্পতিবার তরুণীর মামলা খারিজ করে দিয়েছেন। তার মা বাবা যেটা আমাদেরকে জানিয়েছে, দীর্ঘদিন পর তার মা বাবার সাথে তারা কথা বলছে, হ্যাঁ, আর তারা বিষয়টা পারিবারিক ভাবে তারা মধ্যস্থতা করবেন। এই জন্য উভয় পক্ষের থেকে আপনার সেদিন আবেদন করা হয় বিজ্ঞ আদালতে। আদালত মামলাটা তখন খারিজ করে দেন এবং আদালত বলেন যে আপনারা পারিবারিক বিষয়ে পারিবারিকভাবে মধ্যস্থতা করে নেন। আমাদের সমাজে অনেক বাবা মা কর্মজীবী, সন্তানের সুখের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, লেখাপড়া থেকে শুরু করে বাচ্চার সমস্ত আবদার মেটাচ্ছেন। বাবা মায়ের অনেকের ধারণা হতে পারে আমরা সন্তানের সুখের জন্য সব কিছুই করছি। এ নিয়ে দেশের শীর্ষস্থানীয় মনোচিকিৎসক হেলাল উদ্দিনের বক্তব্য আমরা শুনে আসব। সন্তানের সাথে বাবা মার যে সম্পর্ক, এই সম্পর্ক হচ্ছে চিরন্তন এবং এই সম্পর্কের ভেতরে কোনো ধরনের খাত থাকে না। সন্তান লালন পালনের যে প্রক্রিয়া, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি প্যারেন্টিং, বাবা মার ধরনগুলো, আমাদের প্যারেন্টিং এর জায়গাটিতে অধিকতর জোর দিতে হবে। সন্তান লালন পালনের ক্ষেত্রে বাবা মাকে যেটি হতে হবে সেটি হচ্ছে তাকে একজন বাবা মা হয়ে উঠতে হবে। যে তার জন্য পড়ালেখার ব্যবস্থা করা, তার জন্য ঘরের ব্যবস্থা করা, তার জন্য থাকার ব্যবস্থা করা, তার জন্য গাড়ির ব্যবস্থা করা, এটুকের মধ্যে যেন বাবা মারা নিজেদেরকে সীমাবদ্ধ করে না রাখেন। সন্তানের সাথে তাদের একটা আত্মিক সম্পর্ক, তাদের সাথে একটা গুণগত সময় দেওয়ার মাধ্যমে পারস্পরিক প্যারেন্টিং যেটিকে আমরা বলি, বিজ্ঞানসম্মত উপায়ে তার সাথে সম্পর্ক তৈরি করা, এক ধরনের ভালোবাসার সম্পর্ক, আত্মার সম্পর্ক, তার সাথে পরস্পরের দায়, পরস্পরের সংকট, পরস্পরের আনন্দ সুখ বেদনা ভাগাভাগি করে নেওয়ার যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা তৈরি করা উচিত। শারীরিক মানসিক নিপীড়ন একটি শিশুকে সাময়িক হয়তো একটা অ্যাচিভমেন্ট দিবে, সাময়িক একটা সাফল্য দিবে, কিন্তু দীর্ঘ পথ পরিক্রমায় তার ভিতরে কিন্তু একটা ব্যক্তিত্বের সমস্যা হবে, তার আচরণের সমস্যা হবে, চিন্তার সমস্যা হবে। বাবা মাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার সন্তান কথা শুনছে না তার মানেই যে তাকে ধমক দিয়ে বকে পিটিয়ে মেরে কথা শোনাবো তা নয়। কথা যখন বারবার সে শুনছে না, পড়ালেখায় যখন বারবার পিছিয়ে যাচ্ছে, তখন তার কি বুদ্ধির ঘাটতি আছে কিনা, তার কি কন্ডাক্ট ডিসঅর্ডার বা আচরণজনিত সমস্যা আছে কিনা, সেটিও কিন্তু যাচাই বাছাই করা প্রয়োজন। তার মানে শিশুদের একটি মানসিক রোগ আছে, কন্ডাক্ট ডিসঅর্ডার, তার মধ্যেও কিন্তু তার ভেতরে এই অবাধ্য আচরণ হতে পারে। বাবা মাকে সতর্ক হতে হবে। সন্তান যদি অবাধ্য হয়, পড়ালেখা না করতে চায়, বাবা মার কথা না শুনে, বাবা মার মতে না চলে, বাবা মার মতো করে চলাফেরা না করে, কাজ না করে, শিশুরা কথা না শুনে, তখন তাকে শাসন না করে তাকে প্রথমত বুঝিয়ে বলতে হবে, তাকে কাঙ্ক্ষিত আচরণের জন্য পুরস্কৃত করতে হবে, তাহলে তাকে আস্তে আস্তে রিওয়ার্ডের মধ্য দিয়ে কাজ শেখাতে হবে। তারপরে যদি তার মধ্যে অবাধ্যতা থাকে তাহলে অবশ্যই কিন্তু তাকে একটু চিকিৎসকের শরণাপন্ন হয়ে দেখতে হবে যে কন্ডাক্ট ডিসঅর্ডার বা অপোজিশনাল ডিফিয়েন্ট ডিসঅর্ডারের মতো বা বুদ্ধি প্রতিবন্ধিতা বা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির মতো কোনো মানসিক রোগে সে ভুগছে কিনা।